আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সকল ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নিকট সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। শুধু ধর্ম পরিচয়ে কেউ যেন কোনো পকেটে ঢুকতে না যান, সে আহ্বানও জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে এসে পৌঁছান, তখন হিন্দু রীতি অনুযায়ী শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যের তালে তাকে স্বাগত জানানো হয়। পূজা উদযাপন পরিষদের নেতাদের হাতে হাত ধরে তিনি মন্দিরে প্রবেশ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার কাছে তাদের বেশ কিছু অভিযোগের কথা তুলে ধরেন। এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছি, সুবিধা করতে পারতেছি না। গতকাল এখানে আসারও কথা ছিল, গতকাল আপনাদের সঙ্গে বসারও কথা ছিল, সময় হচ্ছে না বলে এটা আজকে চলে এসছে। আজকে আরেক মিটিংয়ে এসেছি, সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না, আমরা এখনই যাবো। ওই অবস্থাতে চলে এসেছি, আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো। ডক্টর ইউনূস বলেন, তারা একটি পরিবার হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চান, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি, এটা বলা আছে, আইনে বলা আছে। আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। এ সময় প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তার কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের সুবিধা গ্রহণের জন্য তারা যেমন হিন্দু মুসলমান বিবেচনা করেননি, তেমনি বাংলাদেশেও এরকম কোনো পরিচয় দেখতে চান না তিনি। অধিকারটাকে প্রতিষ্ঠিত করে আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যেন না, ক্ষোভের মধ্যে চলে যেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাইনি, আমাদের বিচার, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। মতবিনিময় শেষে প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দির কমপ্লেক্স ঘুরে দেখেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনে মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রীসহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা বাদী হয়ে মামলাটি করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে মামলার শুনানি চলছে। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি রাখা হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নেই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেদকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই এবং আজকে আমি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনার, পুলিশের সাবেক আইজিপি, পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর, ডিসি দক্ষিণ, ডিসি ডিবি, এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি।
ভারত থেকে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের গড়াইয়া কলেজ মাঠে বিএনপি আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন। হবে না, আমরা বলেছিলাম যে কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই, উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা হয়েছে। এটাই হয় যারা আল্লাহকে অস্বীকার করে জনগণের উপর অন্যায় অত্যাচার করতে থাকে, করেছে। আমাদের আলেম ওলামাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছে, তাদের কারাগারে নির্যাতিত করে রেখেছে। আমাদের বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীকে দিনের পর দিন কারাগারে রেখেছে। তারপরেও শেষ রক্ষা হয় নাই, পালিয়ে যেতে হয়েছে। নতুন ষড়যন্ত্র শুরু করছে, চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল খেলা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সবশেষ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। বেলা 11টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মণ্ডলীর বেশ কয়েকজন সদস্য এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ গ্রহণ শেষে ফারুকী আজমকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টারাও তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন। এর আগে গত অগস্ট ঘোষিত 17 উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টা সহ 14 জন শপথ নেন। পরবর্তীতে রোববার শপথ নেন আরও 2 জন উপদেষ্টা, কিন্তু ফারুকী আজম দেশের বাইরে থাকায় তিনি ওই 2 দফায় শপথ নিতে পারেননি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতিকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ নেয়া 4 বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস.এম. এমদাদুল হক। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ঘড়ির কাঁটায় সকাল 10:45 শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ সব বিচারপতি উপস্থিত ছিলেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন শপথ অনুষ্ঠানে। এর আগে সোমবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে 4 জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয় 4 বিচারপতি নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো 6 জনে। সশ্রদ্ধ চিত্তের শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। 15 অগস্ট অরাজকতা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাষ্ট্রীয় সব বাহিনীকে দানব বানিয়ে রেখেছিল উল্লেখ করে তিনি বলেন, বাহিনীগুলো আর কোনো সরকারের হুকুম পালন করবে না। যারা বাহিনীগুলোকে দানব বানিয়েছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করা হবে। অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে সরকারি নীতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে, বাকিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যেই পুলিশ কমিশন তৈরির ব্যাপারে আলোচনা হয়েছে। কমিশন হয়ে গেলে সেই নিয়মে পুলিশ চলবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। আই উইল ট্রাই টু ব্রিং দ্যাম অন টু দ্য জাস্টিস, দেশে এবং দেশের বাইরে, সে যত বড়ই হোক। আমার হাতে যদি পড়ে আই উইল স্ট্রেট ওয়ে পুট দ্যাম ইনটু জেল। দীর্ঘ বিরতির পর দেশজুড়ে সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নেমেছে ট্রাফিক পুলিশ। খুলনায় ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে সড়কে দায়িত্ব পালন করছে।
টানা ৮ দিন পর সাভার ও আশুলিয়ার কাজে যোগ দিয়েছে শিল্প পুলিশ। সকাল থেকে শিল্পাঞ্চলে নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছেন বিশেষায়িত পুলিশের এই বিশেষ ইউনিটের সদস্যরা। পর্যটন নগরী কক্সবাজার শহরের সড়কগুলোতে ফিরেছে ট্রাফিক পুলিশ। সাধারণ শিক্ষার্থীরাও ট্রাফিক পুলিশের সাথে সড়কে শৃঙ্খলা ফেরাতে দায়িত্ব পালন করছে। সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ। তাদের সাথে কাজ করছে বিএনসিসি, রভার স্কাউট, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ স্বেচ্ছাসেবীরা। সকাল থেকে ঝালকাঠি শহরে বিভিন্ন পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা। এছাড়া বান্দরবান, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে শুরু হয়েছে পুলিশের কার্যক্রম। গাড়িতে এনটিভির স্টিকার রেখে সাংবাদিক পরিচয় দিয়ে মহাসড়কে কর্তব্যরত শিক্ষার্থীদের হাতে আটকের সময় গুলি করে পালিয়ে গেছেন এক ব্যক্তি। পরে সেনাবাহিনীর সদস্যরা গাড়িটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোর রাতে একটি জিপ গাড়ি গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা যাচ্ছিল। গাড়িটি বোর্ডবাজারের বড় বাড়ি এলাকায় পৌঁছলে মহাসড়কে দায়িত্বরত শিক্ষার্থীরা থামাতে বলে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দেয় এবং গাড়ি না থামিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ছাত্ররা ধাওয়া দিয়ে তারগাছ এলাকায় গাড়িকে আটক করে। শিক্ষার্থীরা গাড়ি তল্লাশি শুরু করলে চালকের আসনে বসা ব্যক্তি ফাঁকা গুলি করে পালিয়ে যায়। গাড়ির ভেতর থেকে উপসহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের একটি ভিজিটিং কার্ড সহ অন্যান্য মালামাল উদ্ধার করে এবং সেগুলো তদন্ত করে যাচাই বাছাই করা হচ্ছে বলে গাছা থানার ওসি জানান। সেনাবাহিনী টহল টিমকে কাছ থেকে গাড়ি এবং তাদের কর্তৃক জব্দকৃত বের করে যে গাড়ি মালামাল পাওয়া গেছে সেটি তাদের উপস্থাপন মতে স্থানীয় সাক্ষীদের মোকাবেলায় আমরা জব্দ করে আমাদের নিজের হেফাজতে নিয়ে আসি। দেশ জুড়ে আজ থেকে চালু হয়েছে লোকাল ট্রেন সার্ভিস। বৃহস্পতিবার থেকে সারা দেশে চালু হবে আন্তনগর ট্রেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে কুমিল্লায় আবারও চালু হয়েছে লোকাল ট্রেনের যাত্রা। সাশ্রয়ী মূল্যে গন্তব্যে যেতে পেরে অনেকেই স্বস্তি নিঃশ্বাস নিচ্ছেন। চট্টগ্রাম থেকে চালু হয়েছে মেইল ট্রেন, লোকাল ও কমিউটার ট্রেন। সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী ও চাঁদপুরের উদ্দেশ্যে সাগরিকা ট্রেন ছেড়ে গেছে। এদিকে সকালে ঢাকা ময়মনসিংহ, ঢাকা রাজশাহী রেল রুটে যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরে জয়দেবপুর ও টঙ্গী রেল জংশন দিয়ে নির্বিঘ্নে বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে। খুলনা থেকেও বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে লোকাল ট্রেন। শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল আচরণ ও হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জের 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার রায়কে বদলি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো আদেশে তাকে বরিশাল আইএসটিতে বদলি করা হয়েছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার রামপদ রায় নিশ্চিত করেছেন। সোমবার হাসপাতালে বিভিন্ন অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন তোলায় তত্ত্বাবধায়ক রতন কুমার রায় তাদের সাথে অশ্লীল আচরণ করে। এক পর্যায়ে গলা কেটে হত্যার হুমকি দেয়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তার পদত্যাগ ও শাস্তি দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। স্বৈরাচার সরকারের ভয়াবহ পরিণতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শান্তি মিছিল। জেলার হাটহাজারী সদরে অনুষ্ঠিত হয় সম্প্রীতি সমাবেশ। এতে এলাকা তথা দেশবাসীর প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব বন্ধন ও শান্তি রক্ষার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে একটি শান্তি বের হয়। বগুড়া গাবতলী উপজেলার সন্ধ্যা বাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। উপজেলার সন্ধ্যাবাড়ি এলাকায় এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে, কখনোই হামলার শিকার হয়নি। বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলো আমাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেয়ায় আমরা খুশি। এদিকে মংলায় কেন্দ্রীয় মন্দির সহ উপজেলার মোট 38টি মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড। এছাড়া বন্দর ও ইপিজেড সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা প্রতিরোধে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।